আমরা কিন্তু বিমান বাহিনীর তরফ থেকে সেরকম কোনো বক্তব্য পাইনি এবং বিমান বাহিনীর জবাবদিহিতার প্রসঙ্গটা কিন্তু রাজনৈতিক মহল থেকে উঠছে না। যেখানেই করের অর্থ ব্যবহৃত হবে সেখানে কিন্তু জবাবদিহিতার প্রশ্ন থাকবে। আর এই সরকার কেন লাশ গুম করবে এটা কিন্তু বোধগম্য না। এটা তো কোনো রাজনৈতিক সরকার না এবং তারা আগামীতে নির্বাচনে অংশ নেবে এরকম কোনো সম্ভাবনা নাই। ক্রাইসিস ম্যানেজ করার ক্ষেত্রে এই অন্তর্বর্তী সরকারের একটা সমন্বয়হীনতা, অদক্ষতা, অযোগ্যতা বললে একটু বোধহয় ধৃষ্টতামূলক হয়ে যায়, বা আমরা হয়তো এত কঠোর সমালোচনা করতে চাই না, কারণ তারা তো ক্ষমতা দখল করেননি, আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি, তাই না? এবং তারা কিন্তু এখনও বলেন যে আমরা দায়িত্ব নিয়েছি, আপনারা বললে চলে যাব। এই হচ্ছে মোড। তো এরকম একটা সরকারের কঠোর সমালোচনা করা একটু কঠিন, কিন্তু এটাও ঠিক যে বছরখানেক হতে চলল, 1 বছর, আমরা তো জুলাই বার্ষিকী পালন করছি, তাই না? জি জি। তো 8 তারিখ চলে আসছে, অগাস্টের 8 তারিখ, তো 1 বছর হয়ে যাচ্ছে। 1 বছরের মধ্যে কিন্তু সরকারের ক্রাইসিস ম্যানেজ করার ক্ষমতাটা বাড়া দরকার ছিল, উচিত ছিল। একটা পরাজিত পক্ষ আছে, দেশের বাইরে আছে, দেশের মধ্যেও কিন্তু আছে। আমরা গোপালগঞ্জে একটা পরিস্থিতি দেখলাম কিছুদিন আগে, তাই না? গোপালগঞ্জে কিন্তু এখন কি চলছে আমরা জানি না। বিরোধী পক্ষ বলে যে মানবাধিকার লঙ্ঘন চলছে। তো বিএনপির পক্ষ থেকেও বোধহয় বক্তব্য দেওয়া হয়েছে যে আইন সমুন্নত রেখে যা করার করা হোক। আমরা দেখেছি যে ওখানে সামরিক বাহিনীর ওপর কিন্তু অ্যাটাক হয়েছে বেশ কমাস আগে, সামরিক যান পুড়িয়ে দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, সামরিক বাহিনীর উপরে হয়েছিল, সামরিক বাহিনীর সদস্য, সেনাবাহিনীর সদস্য আহত হয়েছিলেন, পরে সেনা অভিযান হয়েছিল। যাই হোক, তো এই পক্ষ তো তৎপর আছে এবং তারা সুযোগ নেবে। আমি যতদূর জানি গতকালের বৈঠকে এই প্রসঙ্গটা এসেছিল, পত্রপত্রিকায় যেরকম এসছে যে পরাজিত পক্ষ তৎপর, ফ্যাসিস্ট শক্তি তৎপর এবং যে কোনো পরিস্থিতির সুযোগ নিচ্ছে। কালকে বোধহয় ছাত্রলীগ নামধারী কয়েকজনকে গ্রেপ্তার, মানে এটা কি সচিবালয় কেন্দ্রিক ঘটনার পরে এই ধরনের আলোচনা? আমার মনে হয় যে ওইখানে মানে ঘটনাস্থলে উত্তরায় 2-3জন উপদেষ্টা অবরুদ্ধ হয়েছিলেন এবং 6-7 ঘন্টা অবরুদ্ধ ছিলেন। জি, এটা কিন্তু একটা বিরাট ঘটনা, মানে 9 ঘন্টা। যাই হোক, শক্তি প্রয়োগ করতে হয়নি, শক্তি প্রয়োগ করলে পরিস্থিতি আরও খারাপ হতো। আপোষে তারা বের হয়ে এসছেন এবং পরিস্থিতি সামাল দিয়ে বের হয়ে এসছেন। যেসব দাবি দাওয়া উত্থাপিত হয়েছিল সেগুলো সবই আমাদের আইন উপদেষ্টা বলেছেন যে এগুলো যুক্তিসঙ্গত, মেনে নেওয়া ইত্যাদি। তবে একটা দাবি কিন্তু আমার কাছে সঙ্গত মনে হয় না, সেটা হচ্ছে এই শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। এটা কিন্তু রেলেভেন্ট না, শিক্ষা সংক্রান্ত ব্যাপার না এটা। এখানে বরঞ্চ আমি মনে করি যে নিরাপত্তা বাহিনীর তরফ থেকে বক্তব্য দেওয়া উচিত, কারণ এখানে যে যুদ্ধ বিমানটা ধসে পড়েছে এটা বিমান বাহিনীর। আমরা কিন্তু বিমান বাহিনীর তরফ থেকে সেরকম কোনো বক্তব্য পাইনি এবং বিমান বাহিনীর জবাবদিহিতার প্রসঙ্গটা কিন্তু রাজনৈতিক মহল থেকে উঠছে না। এখানে একটা ঢাক গরু, বিমান বাহিনীর প্রধান একটা সংবাদ সম্মেলন বোধহয় করেছেন, উনি বক্তব্য দিয়েছেন এই যুদ্ধ বিমানগুলোর বিষয়ে। এই যুদ্ধ বিমানগুলো নিয়ে তো সিরিয়াস প্রশ্ন ওঠা উচিত, আমি মনে করি আরও আগেই ওঠা উচিত ছিল, যখন এই ধরনের বিমানগুলো একে একে দুর্ঘটনায় পতিত হচ্ছিল। যেমন কক্সবাজারে হয়েছে, টাঙ্গাইলে বোধহয় একাধিক হয়েছে, 2-3 বার হয়েছে, তাই না? এই কিছুদিন আগে চট্টগ্রামে তো একটা দুর্ঘটনা, এবং সেখানে হয়তো বৈমানিক নিহত হয়েছে, সেজন্য আমাদের গায়ে লাগেনি। কিন্তু একজন বৈমানিক নিহত হওয়া কিন্তু চারটিখানি কথা না, তাকে তৈরি করতে অনেক খরচও হয় রাষ্ট্রের, তাই না? এবং করের অর্থ। জি জি। একটা বিমান যদি বিধ্বস্ত হয় সেটাও কিন্তু করের অর্থে কেনা, এবং সেখানে বিমান পরিচালনার কিন্তু খরচও যথেষ্ট, মেনটেনেন্স কস্টও অনেক। তো যেখানেই করের অর্থ ব্যবহৃত হবে সেখানে কিন্তু জবাবদিহিতার প্রশ্ন থাকবে যে আমি কী ধরনের পারচেস করছি, কী ধরনের মেনটেনেন্স করছি, হ্যাঁ, এবং কিভাবে এগুলো পরিচালনা করছি। তো এই বিমানগুলো নিয়ে তো ব্যাপক প্রশ্ন চলে এসছে এবং দীর্ঘদিন কিন্তু বিমান বাহিনীর এই যে মানে সমরাস্ত্র কেনা, সমরাস্ত্র বলতে আমি বোঝাচ্ছি যে তাদের তো মূল হচ্ছে যুদ্ধ বিমান কেনা কিন্তু বন্ধ আছে। এদিকে সামরিক বাজেটও বরাদ্দ যথেষ্টই আছে, কেন এখানে বরাদ্দ হচ্ছে না বা বরাদ্দের ব্যবহার হচ্ছে না, এইসব প্রশ্ন আছে। আমি মনে করি যে আমরা কতগুলো ভুল জায়গায় ফোকাস করছি, যেমন শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। উনি আজকে বক্তব্য দিয়েছেন যে আমাকে যদি বলা হয় আমি চলে যাব, তাই না? মামুন ভাই, আরেকটা বিষয় একটু আপনাকে প্রশ্ন করতে চাই, সেটি হলো যে আপনি দেখেছেন নিশ্চয়ই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে লাশের বিষয়টা নিয়ে অনেক ধরনের প্রশ্ন তুলছে, এক ধরনের অপতথ্য ছড়ানো এখন সেখানে যারা স্টুডেন্টরা ছিলেন সেদিন, যেহেতু প্রত্যেকে যারা উপস্থিত ছিলেন তাদের তো একটা অ্যাটেন্ডেন্স লিস্ট আছে, আইএসপিআর এর পক্ষ থেকে বলা হয়েছে যে এইটি নিয়ে আসলে গুজব ছড়ানো হচ্ছে। আপনি কি আসলে বিষয়টা নিয়ে একটু
যৌক্তিকভাবে এটার একটা উত্তর দিবেন কিনা আসলে হ্যাঁ, ব্যাপারটা নিয়ে কেন যৌক্তিকভাবে কি, কথা হচ্ছে? একটা স্কুলে তো সবকিছু খাতাপত্রে লিপিবদ্ধ থাকে, তাই না? অ্যাটেন্ডেন্স ইত্যাদি থাকে। এটা তো এমন না যে একটা গ্যালারির উপরে এসে একটা বিমান পড়েছে, কিংবা বাণিজ্য মেলা হচ্ছিল সেখানে একটা বিমান পড়েছে, বা হাতির ঝিলে সবাই জড়ো ছিল সেখানে বিমান পড়েছে এবং হতাহতের মানে লাশ গুম করা ইত্যাদি। আর এই সরকার কেন লাশ গুম করবে? এটা কিন্তু বোধগম্য না। এটা তো কোনো রাজনৈতিক সরকার না, এবং তারা আগামীতে নির্বাচনে অংশ নেবে এরকম কোনো সম্ভাবনা নাই, তাই না? আমার মনে হয় এগুলো অপতথ্য ছড়ানো হয়েছে। এবং একজন শিক্ষিকা কিন্তু আজকে বক্তব্য দিয়েছেন ওই স্কুলের, উনি বলেছেন যে এটা তো সম্ভব না। উনি ডিটেইল বর্ণনা দিয়েছেন যে যেগুলো বলা হচ্ছে এগুলোর কোনো জাস্টিফিকেশন নাই। হ্যাঁ, তো একটা হচ্ছে যে কোনো প্রয়োজন নাই এদের এটা করার। 2 নম্বর হচ্ছে তবে একটা মানে এই রকম দুর্ঘটনার মতো একটা অবস্থা হলে এটা ম্যানেজ করতে গিয়ে আমরা যেটা করি, তো সেখানে আসলে এক ধরনের নৈরাজ্য তৈরি হয়, জনসাধারণের দিক থেকে হয়, এবং সেটা নিয়ন্ত্রণ করতে গিয়ে কর্তৃপক্ষও কিছু বাড়াবাড়ি করে এবং এটা নিয়ে প্রশ্ন ওঠে। হ্যাঁ, তো তারপরে হচ্ছে যে এই যে এই পরীক্ষা স্থগিত করা, মধ্যরাতে পরীক্ষা স্থগিত করা,